আসসালামু আলাইকুম। সিনাপস মেডিকেল একাডেমির পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আমি ডক্টর নুসরাত জাহান, সিনাপস মেডিকেল একাডেমিতে গাইনির মেন্টর হিসেবে আছি। অনেকেই আপনারা আমাকে চিনেন। তো আমি আর আমার ডেজিগনেশনটা দিচ্ছি না। যাই হোক, আমি যেহেতু এফসিপিএস পার্ট 1-এর ক্লাস নিয়ে আপনাদেরকে একটা ডেমো ক্লাসে অ্যারেঞ্জ করেছি, সেহেতু আমি পার্ট 1 করেছি 2016 সালে। এখন ঢাকা মেডিকেলে পোস্টেড আছে, ডিজিও এমসিপিএস গাইনিতে কমপ্লিট করেছি। যাই হোক, যারা পুরা নতুনভাবে আমরা পরীক্ষার ডেট তো দিয়ে দিল, 6 তারিখের মধ্যে পরীক্ষা শেষ। যাদের হবে আলহামদুলিল্লাহ, যাদের হবে না তারা জাস্ট পড়াটাকে চালিয়ে যাবেন। আর যারা জাস্ট রিসেন্টলি 2-1 বছর আগে ইন্টার্নশিপ শেষ করেছেন, পোস্ট গ্রাজুয়েশন করতে চাচ্ছেন, তাদের জন্য আজকে মেনলি আমরা বিসিপিএসসি সিলেবাস নিয়ে কথা বলবো। অ্যান্ড হচ্ছে একটা ইম্পর্টেন্ট টপিক, যেটা থেকে ইউজুয়ালি এসবি এমসিকিউ মানে ইউজুয়ালি কথাটা আসে। দেখা যায় এটাতে অনেকেই জন্ডিস ইন প্রেগনেন্সিটা ভালো বুঝতে পারে না, তার জন্য এই সেশনটাতে আমি আপনাদেরকে জন্ডিস ইন প্রেগনেন্সি বলবো। আচ্ছা, ফার্স্ট কথা হচ্ছে, আমার কথাগুলো কি ক্লিয়ার কি না পুরা একটু কমেন্ট করে ফেলেন, দেন আমি শুরু করে দিচ্ছি। আচ্ছা, প্রথম কথা হচ্ছে, আমাদেরকে সবাইকে মনে রাখতে হবে আপুরা, পোস্ট গ্রাজুয়েশন মানে হচ্ছে, এর নামই হচ্ছে ডিপ্রেশন। ওয়ালাইকুম আসসালাম আপু। ডিপ্রেশন বা কষ্টের নাম পোস্ট গ্রাজুয়েশন মানে, ঠিক আছে? তো যারা একেবারেই নতুন, তারা যদি প্রপার গাইডলাইন এবং কঠোর পরিশ্রম করেন, আল্লাহর উপর ভরসা করেন, তো আজ হোক কাল হোক পোস্ট গ্রাজুয়েশন হবেই ইনশাল্লাহ, ঠিক আছে? তো এটার জন্য আমাদেরকে একটু লাইফে ডিটারমিনেশন আনতে হবে, টার্গেট ফিক্সড করতে হবে, ফিউচার প্ল্যান করতে হবে। ফিউচার প্ল্যানটা কি? আমাদের পরীক্ষা হয় জানুয়ারিতে অথবা জুলাইতে। তো জানুয়ারি জুলাই এফসিপিএস পরীক্ষা হয়, মার্চ এবং নভেম্বরে ডিপ্লোমা এবং রেসিডেন্সি হয়। তো আমাদের যারা একেবারেই নতুন, তারা এফসিপিএস অথবা এমএসটাকে ফিক্সড করবেন। আর যাদের কোনো কারণে অনেক দিন ধরে পড়াশোনা থেকে দূরে ছিলেন, কিচ্ছু হচ্ছে না, অনেক কষ্টে আছেন, তারা ডিপ্লোমা পরীক্ষা দিবেন। কিন্তু যারা একেবারেই নতুন, তারা ডিপ্লোমা পরীক্ষা দিলে দেখা যায় আপনাদের সময় নষ্ট আর কি। যাই হোক আপুরা, তাহলে আপনারা কোনো সেশনের পরীক্ষা মিস দেবেন না। কোনো মতে 6টা মাস আপনারা ভালো করে পড়েন, আমাদের গাইডলাইনটা ফলো করেন, তাহলে বিশ্বাস করেন আপুরা, সব সম্ভব, ঠিক আছে? জানুয়ারি জুলাই মার্চ নভেম্বর কোনো পরীক্ষা মিস দেওয়া যাবে না, যেটাতে আপনার হয়। পাশাপাশি বিসিএস তো আছেই। সবসময় পোস্ট গ্রাজুয়েশন হচ্ছে, সবসময় আমাদেরকে লেগে থাকতে হবে, লেগে থাকার কোনো বিকল্প নেই। আমার হচ্ছে না, পরের বার হবে ইনশাল্লাহ। কোথায় প্রবলেম হচ্ছে আমরা বাসায় এসে দেখব, কোশ্চেন সলভ করব, যেটা আমি কম পারতেছি ভালো করে বুঝবো, সিনিয়র ভাই আপুদের কাছ থেকে বুঝবো, ঠিক আছে? এখন আপনারা অনেকেই আমার গল্পটা জানেন, তবে আমার গল্পটা যদি আপনারা শুনতে চান তাহলে আমি আরেকবার বলবো। আর যদি আমার জীবনের গল্পটা শুনতে না চান, তাহলে হচ্ছে আমি সিলেবাস নিয়ে পড়া শুরু করে দিব। ফার্স্ট কথা হচ্ছে যে সবই সম্ভব। আমার 2টা বেবি আছে, হ্যাঁ, আমার মা বাবা আছে, সংসার আছে, শ্বশুর শাশুড়ি আছে, সব কিছু মিলে আমি চেম্বার করি, ঢাকা মেডিকেলে পোস্টেড আছি। তারপর কিন্তু আমি থেমে নেই, আমি আমার ফিউচার প্ল্যান করে ফেলেছি, ঠিক আছে? আমি এই জুলাইতে কী দিব, জানুয়ারিতে কী দিব, তারপরে মানে সব কিছু প্ল্যান করা, ঠিক আছে? প্ল্যানটা যদি করে ফেলেন এবং সময়টাকে যদি কাজে লাগান, মানে সময়টাকে নষ্ট করা যাবে না। আর আমাদের এই পোস্ট গ্রাজুয়েশন পড়াশোনাটা সব সময় সিলেবাস এবং গাইডলাইন। সিলেবাস মানে আমরা আপনাদেরকে দেখাবো এখন, পেপার 1, পেপার 2, পেপার 3, 3টা পেপারের সিলেবাস আলাদা। আমরা প্রথমেই যারা একদম শুরু, তারা প্রথমে 3টা খাতা তৈরি করে ফেলবো 3টা পেপারের জন্য। এবং যারা আমাদেরটা আপকামিং 2টা ব্যাচ আছে, তাই না? এফসিপিএস লং ব্যাচ অথবা দত্ত ব্যাচ। যারা একেবারেই নতুন, অবশ্যই লং ব্যাচে ভর্তি হতে হবে। আর যারা একবার পরীক্ষা দিয়ে আসছেন, মানে কোনো কারণে হচ্ছে না, তারা দত্ত ব্যাচে অবশ্যই ভর্তি হবেন ইনশাল্লাহ। এখন তো আমাদের
প্ল্যানটা করতে হবে কিভাবে, আমাদের পড়াশোনাটা করতে হবে অবশ্যই। আচ্ছা, অবশ্যই গল্পটা আমি বলবো ইনশাল্লাহ। আপনারা যদি শুনতে চান, সময় নষ্ট করতে চান, তাহলে আমি অবশ্যই বলবো। আমার গল্পটা যদি আপনারা শুনেন, সত্যি আপনারা ইন্সপিরেশন পাবেন। ঠিক আছে, আমি সেই 2012-তে পাশ করে 13-তে বের হয়েছি। 15 সাল পর্যন্ত আমি একটা, ওয়ালাইকুম আসসালাম আপু, একটা ওয়ার্ড পড়ি নাই। তাহলে আমার মাঝখানে 2 বছর গ্যাপ। আমার বেবির বয়স যখন 1.5 বছর, তখন আমি স্টাডি করতে শুরু করেছি। তখন কি জিরো থেকে আমি শুরু করেছি। জিরো থেকে শুরু করে 2015-তে আমি একটা কোচিংয়ে ভর্তি হই। তাহলে আমার স্টাডি শুরুটা হয়েছে জিরো থেকে, শূন্য থেকে। কোচিংয়ে ভর্তি হই, তাদের কাছ থেকে গাইডলাইন নেই। হ্যাঁ, এবং হচ্ছে আমার পড়ার প্ল্যানটা ছিল এরকম যে আমি কোচিংয়ে ক্লাস করব। আমি সবসময় ফার্স্ট বেঞ্চে বসতাম, কোচিংয়ে ক্লাসটা খুব মনোযোগ দিয়ে করতাম, এবং ক্লাসে যে 150 জন স্টুডেন্ট ছিল, আমি চাইতাম যে আমি ফার্স্ট হব। ফার্স্ট না হলে আমি সেকেন্ড হতাম। ওভারঅল পরীক্ষায় দেখা যেত আমি ফার্স্ট, সেকেন্ড, থার্ডের মধ্যে প্রত্যেকটা পরীক্ষায় থাকতাম, কারণ আমার চেষ্টা ছিল। তখন আমি চেম্বারও করতাম, আমার বেবিও ছোট। তারপর করতে করতে আমি 2015 জুলাইতে কোচিংয়ে ভর্তি হই। আমার হচ্ছে নভেম্বরে রেসিডেন্সি দেয়, 3 মাসে আমার হয় নাই রেসিডেন্সি। জানুয়ারিতে পার্ট 1 দিয়ে আমার হয় নাই, পয়েন্ট 4-এর জন্য পেপার 2 খারাপ হয়েছিল, আমার হয় নাই। কিন্তু আমি কষ্ট পেয়েছি, কারণ কেন পেয়েছি, আমি অনেক চেষ্টা করেছি। আমি দেখা যেত কোচিংয়ে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, তারপরেও কিন্তু আমার এত অল্প পড়ায় আমার বেবি, সংসার এবং চেম্বার এত সময় চলে যেত যে আমার এত অল্প পড়ায় কিন্তু সিলেবাস শেষ করেছি, কষ্ট করেছি। রাত 3টায় ঘুম থেকে উঠে পড়েছি যেন আমি চেম্বার করতে যেতে পারি, বেবিকে সময় দিতে পারি, বেবি ঘুম থেকে ওঠার আগে আমার পড়াটা কমপ্লিট করে ফেলতে পারি। এরকম অনেক কষ্ট করেছি আপুরা। কষ্ট করতে করতে দেখা গেলো আমার ডিপ্রেশনটা মানে যেহেতু এত কষ্ট করেছি হলো না। দেখেন 6 মাসে পড়াটা 6 মাসই হতে হবে কনক্রিট, কারণ আমার মাঝখানে অনেক সময় গেল। দেন আমার কি হলো, মার্চে ডিপ্লোমা হয়ে গেল। দেন কি হলো, জুলাইতে পার্ট 1 হয়ে গেল। কারণ আমি যখন দেখলাম আমার মার্কশিট পয়েন্ট 4-এর জন্য হলো না, তখন তো আমি অনেক কনফিডেন্ট পেলাম যে না, আমার হবে ইনশাল্লাহ, আমি যদি লেগে থাকি। হ্যাঁ, তারপরে কি হলো, হয়ে গেল। দেন আমি ডিজিওতে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হলাম 2016 সালে। 2016 পরে আমি হচ্ছে ডিজিও কমপ্লিট করলাম, এমসিপিএস করলাম খুব রিসেন্টলি 6 মাস আগে। বিসিএসে ঢাকা মেডিকেলে পোস্টেড আছি। তাহলে দেখেন আলটিমেটলি আমার গল্পটা যদি আপনারা শুনতে মানে ফলো করেন, যে আমার কথা হচ্ছে লেগেছিলাম, প্রপার গাইডলাইন ফলো করেছি, সিলেবাস ফলো করেছি, এবং হচ্ছে আমি একটু গুছিয়ে পড়াশোনা করি। আমি যেটাই পড়াশোনা করি আমার একটা হ্যান্ড নোট থাকে, যে আমি পরবর্তীতে যেন আমি পরীক্ষার আগে এটা আমি যা পড়বো জাস্ট পরীক্ষার আগে যেন রিভিশন দিয়ে যেতে পারি। তো আপনাদের কাছে আমার রিকোয়েস্ট যে আপনারা পড়াশোনাটাকে সময় নষ্ট না করে, আমি আজকে এখন বিসিপিএসসি সিলেবাস দেখে কিভাবে পড়াটা রেডি করবেন সেটা বলবো। আগামী 6 মাস কিভাবে পড়াটা রেডি করবেন, এবং যারা আপনারা একেবারে নতুন তারা অবশ্যই আমাদের লং ব্যাচের টোটাল 50 ক্লাস থাকবে। তার মধ্যে হচ্ছে আমাদের বেসিক ক্লাস থাকবে 20, দেন হচ্ছে দত্ত ব্যাচ থাকবে 15, বায়োস্টেট থাকবে 2টা ক্লাস, এসবিএ ক্লাস থেকে, মানে সবগুলো ক্লাস যদি আপনি মনোযোগ দিয়ে করেন, ভালো মতো পরীক্ষা দেন, মক টেস্ট দেন, তাহলে কিন্তু আপনাদের পাস হবে ইনশাল্লাহ। ঠিক আছে, থ্যাংক ইউ রোমান আপু। এখন আপনারা একটু যারা নতুন বিসিপিএসসির সিলেবাসটা দেখেন, আমরা কিভাবে পড়া গুছাবো। আমরা আজকে রাতেই আমরা বিসিপিএসসির সিলেবাসটা যাদের নাই তারা কালেক্ট করবেন, এবং হচ্ছে কালকে থেকে পড়া শুরু করে দিবেন। 3টা খাতা সবার কাছে চাই, 3টা খাতা, পেপার 1, পেপার 2, পেপার 3। এখন আসেন সিলেবাসটা হচ্ছে আমরা প্রথমে পেপার 1 পড়ব। আপনারা এই কথাগুলো লিখে ফেলেন, এগুলো যদি লিখে ফেলেন আপনাদের প্রিপারেশন নিতে খুব সহজ হবে। এই কথাগুলো হচ্ছে কেউ বলবে না আপু, পড়তে পড়তে আমি হচ্ছে বুঝতে পেরেছি আর কি। সেকেন্ড টাইম পরীক্ষা দিতে দিতে কেউ এত সুন্দর করে বলবে না। এটা অনেক গুছানো কনক্রিট একটা আপনাদের সিলেবাস। তাহলে আমি পেপার 1-এর জন্য কী কী পড়বো দেখেন, উপরে হেডিং দেয় অ্যানাটমি, অ্যাম্ব্রায়োলজি, জেনেটিক্স, বায়োফিজিক্স এবং স্ট্যাটিস্টিক্স। এখন অ্যানাটমির মধ্যে আমরা যেহেতু গাইনোকোলজিস্ট হব, আমরা প্রথমে টার্গেট দিব, আমরা কী পড়বো, পেলভিক অর্গান। আমরা প্রত্যেক দিন পেপার 1, পেপার 2, পেপার 3 আমাদের পড়াশোনাটা হবে 8 থেকে 10 ঘন্টা। পেপার 1 2 ঘন্টা, পেপার 2 2 ঘন্টা, পেপার 3 2 ঘন্টা। তাহলে এই 2 ঘন্টা আমরা পড়বো এবং লিখে রাখবো ইম্পর্টেন্ট টপিকগুলো, যেটা পরীক্ষার আগের রাতে আমরা রিভিশন দিয়ে যাব। আর বাকি সময়গুলোতে আমরা বেসিক পড়বো। বেসিকে আপনাদের লং ব্যাচে টোটাল 20টা ক্লাস হবে, খুব মনোযোগ দিয়ে করবেন।
এবং বেসিকের ক্লাসের পরে আপনারা আপনাদের কোশ্চেন ব্যাংক থেকে প্রিভিয়াস কোশ্চেনগুলো সলভ করবেন। অবশ্যই এসবিএ রিপিট হয়, আর এমসিকিউ আমাদের কি হয় হচ্ছে টপিক রিপিট হয়। এবং আমাদের পড়াশোনাটাকে আমাদেরকে কি করতে হবে, পড়াশোনাটাকে একদম পরীক্ষার আগে কনসাইজ ফর্মে নিয়ে আসতে হবে, যেটা আমরা এক রাতে সব দেখে যেতে পারি। ঠিক আছে, তাহলে আমরা প্রতিদিন পেপার 1 পড়ব কি, আজকে যদি আমি ওভারি পড়ি, আমরা ওভারি রিলেটেড ইনফেকশন এবং হচ্ছে পেপার 2 এর জন্য এবং পেপার 3 এর জন্য আমরা হচ্ছে ওভারিয়ান মেলিগনেন্সি পড়লাম, বা একটা যে কোনো কিছু নিওপ্লাইসিয়া পড়লাম, জেনারেল নিওপ্লাইসিয়া বা প্যাথোলজি একটা টপিক পড়লাম। তাহলে আমার পেপার 1, পেপার 2, পেপার 3 তিনটা পড়াই হয়ে যাচ্ছে। প্লাস আমাদের পড়াশোনাটাকে কীভাবে ফিক্স করতে হবে, দত্ত ব্যাচ স্টাডি করতে হবে। 60 থেকে 70% আমাদের দত্ত ব্যাচ স্টাডি হয়। তো আমাদের পড়াশোনাটা হবে দত্ত ব্যাচ। দত্তের কোন কোন চ্যাপ্টার কোন পেপারে কতটুকু লাগবে আমরা সব পরীক্ষা মানে সব আপনাদেরকে বলে দিব। তারপরে কি করতে হবে আপনাদের হচ্ছে এই যদি আমি প্রথম থেকে শুরু করি, তাই আমাদের যেহেতু গাইনোকোলজিস্ট হবে, আমরা প্রতিদিন আজকে ওভারি পড়লে কালকে ফ্যালোপিয়ান টিউব, দেন ইউটেরাস খুব সুন্দর করে পড়বো, ছবি এঁকে এঁকে পড়বো, নিটার ফলো করবো অ্যানাটমির জন্য। অবশ্যই নিটার যেন ভুল না হয়, আমরা অবশ্যই নিটার ফলো করে পড়বো, একদম পড়াগুলো মাথায় সেট হয়ে যায় নিটার ফলো করলে। তাহলে অ্যাবডোমেন যদি আমরা বেসিক থেকে পড়ি, বেসিক হচ্ছে আমার যেটা মানে আমাদের পেলভিস রিলেটেড সেইগুলো বেশি আসে। হ্যাঁ, অ্যাবডোমিনাল অ্যাওর্টার ব্রাঞ্চ, ইন্টারনাল আইলে অবশ্যই কোন কোন বুকস হেল্পফুল পাবে। আমি এখন আপাতত দত্ত বইয়ের কথা বলছি, আপাতত দত্ত বই আমরা অপস দত্ত, গাইনি দত্ত, তারপরে আমরা কি কি বই লাগবে আমরা লাস্টে বলে দিব আপু। তো আমরা অ্যাবডোমেনটা পড়বো যখন আপনাদের আমরা ইউজুয়ালি কী করব, অ্যাবডোমেনটা যে যার মানে সবার কাছে এই শিটগুলো থাকে, যে যার কোচিং থেকে শিটগুলো কালেক্ট করবেন। ঠিক আছে, ওই শিট পড়লেই এবং হচ্ছে দত্ত গানি দত্ত পড়লেই আমার কভার হয়ে যায়। ব্রেস্ট থেকে আপনার কোশ্চেন আসেই, তো আমরা ব্রেস্টটা 3 পেপারের জন্য রেডি করব। আমরা ব্রেস্ট যখন পড়ব, এটা থেকে যেহেতু কোশ্চেন আসে পেপার 1, পেপার 2, পেপার 3, 3টা পেপারই ব্রেস্ট থেকে কোশ্চেন আসতে পারে। পেপার 1 হচ্ছে অ্যানাটমি, পেপার 2 হচ্ছে আমার যেমন হরমোন, কোন কোন হরমোন ব্রেস্টের উপর কাজ করে, আর পেপার 3 হচ্ছে আমার কোন কোন কারণে ব্রেস্ট ক্যান্সার হয়, স্ক্রিনিং প্রসিডিউরটা কি, সবচেয়ে কমন ব্রেস্ট ক্যান্সার কি, ফাইব্রো অ্যাডেনোমা সম্বন্ধে, পেইনফুল ব্রেস্ট লেশন, পেইনলেস ব্রেস্ট লেশন, এই টপিকগুলো আমরা যদি একবারে আমরা একটা সুন্দর হ্যান্ড নোট তৈরি করে ফেলি, তাহলে ব্রেস্ট পড়লে আমাদের এই ব্রেস্ট থেকে কিছু কোশ্চেন আমরা চলে আসে। যেমন অ্যানাটমি, হিস্টোলজি থেকে 38 কোশ্চেন আসবে। পেলভিক অর্গান থেকে কয়টা কোশ্চেন আসবে দেখেন, পেলভিক অর্গান সহ 38। অ্যাম্ব্রায়োলজি থেকে আসবে 5টা কোশ্চেন। তো অ্যাম্ব্রায়োলজি একটা চ্যাপ্টার যদি আমরা পড়ি, তাহলে কিন্তু দেখেন 5টা কোশ্চেন আপনি অ্যান্সার করতে পারবেন। অ্যাম্ব্রায়োলজি অপসের দত্ত যতটুকু আছে ঠিক ততটুকু পড়লে মোটামুটি কভার হয়ে যায়, এত ডিপ পড়াশোনা লাগে না অ্যাম্ব্রায়োলজি। হিস্টোলজি একদম লিমিটেড টপিক, আমি দেখি আপনাদেরকে বলে দিব, এই লিমিটেড টপিকটা আমার হ্যান্ড নোট তৈরি করা আছে, ওই লিমিটেড টপিক পড়লে আপনার হিস্টোলজি কমপ্লিট। এখন আসেন জেনেটিক্স আমাদের 3টা পেপারই আসে। তো আমরা পেপার 1-এর আগে খুব ভালো করে জেনেটিক্সটা রিভিশন দিব, তাহলে 3টা পেপারে জেনেটিক্স থেকে যত কোশ্চেন আসবে সব কিছু আপনারা অ্যান্সার করতে পারবেন। জেনেটিক্সও আমরা যতটুকু পড়ি অতটুকুই হচ্ছে আমাদের পরীক্ষার হলে কোশ্চেন কমন চলে আসে, এর বাইরে জেনেটিক্স থেকে এত ডিটেলস আসে না। যেমন জেনেটিক্স থেকে এবার টার্নার সিনড্রোম আসছে, পরে এবার ডাউন সিনড্রোম আসবে। হ্যাঁ, অটোজোমাল ডোমিনেন্ট রিসেসিভের ক্যারেক্টারিস্টিক এবং উদাহরণগুলো খুব ভালো করে পড়লে কিন্তু জেনেটিক্সটা পড়া শেষ হয়ে যায়, এবং বেসিক কিছু ডিএনএ স্ট্রাকচার, আরএনএ স্ট্রাকচার এবং কেন হচ্ছে জেনেটিক্স মিউটেশনটাগুলো কেন হচ্ছে, এই কজগুলো পড়লে জেনেটিক্স পড়া শেষ। তাহলে জেনেটিক্স থেকে আপনার দুই কোশ্চেন আসবে পেপার 1, 2 নাম্বার কোশ্চেন আসবে পেপার 2-র জন্য, এবং 2 নাম্বার কোশ্চেন আসবে পেপার 3-র জন্য। তো আমরা জেনেটিক্সটা একদম পেপার 1-এর খাতায় জেনেটিক্সটা আপনার হ্যান্ড নোট তৈরি করে ফেলবেন। আপনারা কেউ যদি শিটও পড়ে থাকেন, আমার কথা হচ্ছে আপনার জেনেটিক্সে হ্যান্ড নোট তৈরি করে ফেললে আপনি 3টা পেপারই আপনার জেনেটিক্সটা কভার করে ফেলবেন। বায়োফিজিক্স একদম লিমিটেড টপিক, আমি আপনাদেরকে বলে দিব, এর বাইরে 2-একটা কোশ্চেন যদি নাও আসে পারার দরকার নেই। কেন পারার দরকার নেই, আমার 70% পাস, আমার তো 100% পেতে হবে না। তো বায়োফিজিক্সে আমার একদম সিলেবাস হ্যান্ড নোট তৈরি করা আছে, এই হ্যান্ড নোটটা পড়লেই আপনি মোটামুটি 2 নাম্বার অ্যান্সার করতে পারবেন। কোনো কারণে যদি নাও পারেন 1 নাম্বার অবশ্যই পারবেন, তো আমার তো 100% পেতে হবে না। বায়োফিজিক্সও
মোটামুটি আপনার হ্যান্ড নোট তৈরি করে পরীক্ষার আগে রিভিশন দেবেন। এখন আসি স্ট্যাটিস্টিক্স। এটা হচ্ছে আমাদের মোজামেল স্যার টোটাল 3টা ক্লাস নেয়। এই 3টা ক্লাস আমি নিজে করেছি, খুব ভালো ক্লাস। ওই ক্লাসটা আপনারা ভালো মতো করবেন এবং শিট কালেক্ট করবেন, যেটা পরীক্ষার আগে দেখে যাবেন। এবং স্ট্যাটিস্টিক্স ক্লাসটা অবশ্যই আপনার হাতে খাতা কলম নিয়ে করবেন। আমি নিজে করেছি, মানে এর বাইরে আপনার লাগবে না। স্ট্যাটিস্টিক্স এত সুন্দর করে স্যার বলে, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আমি কিন্তু রিসেন্টলিও করেছি, মানে দরকার হয়েছিল আমার স্ট্যাটিস্টিক্স ক্লাসটা করার জন্য। ঠিক আছে, খুব ভালো ক্লাস। এর বাইরে আপনি যদি আসেও আপনার পারার দরকার নেই। স্যার যতটুকু বলে অতটুকুই আপনার পারতে হবে, অতটুকু পারলে আপনার পাস হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে পেপার 1 কিন্তু মোটামুটি এভাবে গুছিয়ে পড়লে আশা করি আপনাদের কভার হয়ে যাবে। এখন আসেন পেপার টু হচ্ছে আপনাদের একটু কঠিন, মানে খুব ভালো করে এই জিনিসটা প্রিপারেশন নিতে হবে এবং দরকার পড়লে আধা ঘন্টা পেপার 2 বেশি সময় দেবেন। প্রথমবার কিন্তু আমার পেপার 2.4 জন্য আমার প্রথমবার পার্ট 1 হয়নি। সো এটা খুব ইম্পর্ট্যান্ট। পেপার 2 আমরা ফিজিওলজি থেকে আমরা কী পড়বো? ফিজিওলজি থেকে যেমন প্রথমেই দেখেন অ্যাসিড বেস ব্যালেন্স আছে। ফিজিওলজি থেকে আমরা নর্মাল বেসিক যে হ্যামাটোলজি সেটা পড়ে আমরা সরাসরি অ্যাসিড বেস ব্যালেন্সে চলে যাব, কারণ এটা থেকে দেখেন তো অ্যাসিড বেস থেকে 5টা কোশ্চেন আসতে পারে দেখেন। এবং অ্যাসিড বেস রিলেটেড এবং হ্যামাটোলজিক্যাল চেঞ্জ ডিউরিং প্রেগনেন্সি এটার সাথে পড়বো। সবসময় ফিজিওলজিটা পড়তে হবে, নর্মাল ফিজিওলজি পড়ে তারপরে আমরা অপসেট দত্তে যে ফিজিওলজিক্যাল চেঞ্জেস ইন প্রেগনেন্সি সেটা অবশ্যই পড়তে হবে এবং আপনার হ্যান্ড নোটে থাকতে হবে পেপার 2 এর হ্যান্ড নোট। কারণ ফিজিওলজিক্যাল চেঞ্জগুলো হচ্ছে আপনার বইয়ে এত কথাবার্তা লেখা, আপনি একদম কনসাইজ ফর্মে মেইন কথাটা লিখে ফেলবেন, যেটা পরীক্ষার আগের রাতে আমরা দেখে যাব। এটাতে কম্প্রোমাইজ করা যাবে না। কে কীভাবে প্রিপারেশন দিলে একদম দেখার দরকার নেই। আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, এটা যদি আপনি না করেন, অনেকে আছে 6-7 বারও পরীক্ষা দিচ্ছে, 10 বারও পরীক্ষা দিচ্ছে, পার্ট 1 হচ্ছে না। পার্ট 1 অনেক সহজ যেমন, কঠিনও তেমন আপুরা। যদি একটু গুছিয়ে পড়েন তাহলে হচ্ছে হবে ইনশাল্লাহ। তাহলে দেখেন রেসপিরেশন একদম 3টা রেসপিরেশন থেকে রেসপিরেটরি আপনারা যে কেন হচ্ছে রেসপিরেশন, মেকানিজম অফ রেসপিরেশন এবং প্রেগনেন্সিতে রেসপিরেটরি সিস্টেমে কী চেঞ্জ হচ্ছে, অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড ট্রান্সপোর্ট, ঠিক এতটুকু পড়লে রেসপিরেটরি চ্যাপ্টার শেষ। রেসপিরেটরি চ্যাপ্টার অনেক বড়, কিন্তু আমাদের গাইনির জন্য তো আমার এত লাগতেছে না। আমার গাইনির জন্য খুব আচ্ছা আটকে গেল আপুরা। আচ্ছা ঠিক আছে, এখন শোনা যাচ্ছে কিনা বলেন? তো গাইনির জন্য খুব কম লাগে, সে অতটুকুই পড়তে হবে আপুরা। তারপরে হচ্ছে ইউরিনারি সিস্টেম আমরা একদম লিমিটেড। দেখেন আমরা হচ্ছে কিডনি অ্যানাটমি, ইউরিনারি ব্লাডের অ্যানাটমি পড়ে সরাসরি জিএফআর, রেনাল ব্লাড ফ্লো এবং ফিজিওলজিক্যাল চেঞ্জেস অফ ইউরিনারি সিস্টেম ডিউরিং প্রেগনেন্সি। রেনাল সিস্টেম অনেক বড় চ্যাপ্টার, কিন্তু আমাদের কিন্তু এত বড় চ্যাপ্টার লাগবে না। আমাদের এখান থেকে দেখে দেখে আমরা জাস্ট পড়লেই কিন্তু হয়ে যাবে। আর হচ্ছে রেনাল সিস্টেম, ইউরিনারি সিস্টেমের মধ্যে যে ব্লাড প্রেশার মেকানিজমগুলো, শর্ট অ্যাক্টিং, ইন্টারমিডিয়েট অ্যাক্টিং, লং অ্যাক্টিং, এগুলো একটু ভালো করে পড়তে হবে। তাহলে আমরা যখনই ইউরিনারি সিস্টেম পড়বো অবশ্যই চেঞ্জেস অফ ইউরিনারি সিস্টেম ডিউরিং প্রেগনেন্সিটা পড়ে হ্যান্ড নোট, পেপার 2 হ্যান্ড নোট খাতায় লিখে ফেলবো। জিআইটি সিস্টেমও দেখেন একদম লিমিটেড, ডাইজেস্টিভ প্রসেস এবং কী গ্যাস্ট্রিন, সিক্রেটিন, হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার এগুলোর ফাংশন কি, গ্যাস্ট্রিক মোটিলিটি বাড়ায় কে কমায় কে, এই কিছু বেসিক কথাবার্তা পড়লে কিন্তু আপনার জিআইটি সিস্টেম টেস্ট। আর তারপরে কী পড়বো আমরা, যে প্রেগনেন্সিতে ডিআইটি সিস্টেমে কী চেঞ্জ হচ্ছে, পড়লে পড়া শেষ। তারপরে আসি আমরা নিউট্রিশন থেকে আমরা অবশ্যই এটাও একদম আমাদের একটা কনক্রিট প্রিপারেশন নিতে হবে। নিউট্রিশনটা খুব ইম্পর্টেন্ট। ম্যাক্রোমিনারেলস কি এবং ভিটামিনগুলো, ওয়াটার সলিউবল ভিটামিন, ফ্যাট সলিউবল ভিটামিন কোনগুলো হচ্ছে, কোন ভিটামিন হচ্ছে অ্যানিম্যাল সোর্স, কোনটা প্লান্ট সোর্স এবং কোনটার অভাবে কি হয়, ডেফিসিয়েন্সিগুলো একটু ভালো করে পড়তে হবে। লিভার থেকেও একদম বলে দিয়েছে, দেখেন লিভারে আমরা লিভারের ফাংশন, সিনথেটিক ফাংশন কোনটা, অ্যাসকিউটিভ ফাংশন কোনটা এবং লিভার ফাংশন টেস্টগুলো, বাইলের মেকানিজম, এখানে ধরে ধরে যদি আপনি পড়েন, আপনার কিন্তু পড়া এত না, জাস্ট আমরা গুছিয়ে ফেলবো। তাহলে প্রেগনেন্সিতে লিভারে কী চেঞ্জ হয় আমরা পড়ে ফেলবো। তারপরে আসি নার্ভাস সিস্টেম, বোন এবং ক্যালসিয়াম মেটাবলিজম পড়বো, সাথে হচ্ছে আমরা কি পড়বো, যে প্রেগনেন্সিতে ক্যালসিয়াম বোনের কী চেঞ্জ হয়, অবশ্যই আমরা হ্যান্ড নোট তৈরি করে ফেলবো। নার্ভাস সিস্টেম একদম লিমিটেড, যে সোমাটিক নার্ভাস সিস্টেমের মধ্যে কী আছে, অটোনমিকের মধ্যে কী আছে, দেন হচ্ছে আপার মোটর নিউরন লিশনের ফিচার, লোয়ার মোটর নিউরন লিশনের ফিচার, সায়েন্স অফ সেরিবেলার লিশন, আর হচ্ছে আপনার
ওই অ্যাসেন্ডেন্ট ট্র্যাক কি ডিসেন্ডেন্ট ট্র্যাক কি, এই কথাগুলো পড়লে আপনাদের পড়া শেষ। যেমন হচ্ছে রেসিডেন্সিতে অনেক ডিটেল লাগে নার্ভাস সিস্টেম, এখানে কিচ্ছু না, জাস্ট আমার কথাগুলো ফলো করেন তাহলেই হয়ে যাবে। আমরা পেপার 2 ফিজিওলজি পড়ার সময় সবার আগে হ্যামাটোলজিটা পড়ে ফেলবো। এটা হচ্ছে ফিজিওলজির মেইন, হ্যামাটোলজি প্লাস হচ্ছে ট্রান্সপোর্ট সিস্টেমগুলো এবং ব্লাড গ্রুপিং সিস্টেম এবং আরএইচ ইনকম্পাটিবিলিটি, খুব বেসিক আরএইচ ইনকম্পাটিবিলিটি আমি আপনাদেরকে পড়িয়ে দিব, খুব সহজ। হেমোস্টেসিস, ব্লাড কোগুলেশন, আপনারা যদি এরকম, আমি তো সবসময় যে পড়তাম আর দাগিয়ে ফেলতাম, পড়তাম যে এটা পড়া শেষ এটা পড়া শেষ, এবং হচ্ছে সাথে হ্যান্ড নোটে ইম্পর্টেন্ট তথ্যগুলো লিখতাম পরীক্ষার আগে রিভিশন দেওয়ার জন্য। তারপরে আসি আমরা বায়োকেমিস্ট্রি। বায়োকেমিস্ট্রি থেকে 10টা কোশ্চেন আসবে, এটাও কিন্তু ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। কার্বোহাইড্রেট, ফ্যাট, প্রোটিন এবং হচ্ছে আপনার এখানে যে মেটাবলিজম পাথওয়েগুলো, এটা একটু দেখতে হবে, ঠিক আছে, এটা পড়তে হবে। ফার্মাকোলজি, ফার্মাকোলজি আমরা কি করব, বেসিক ফার্মাকোলজিটা পড়ব হচ্ছে জাস্ট ক্লাসিফিকেশন, আর কি পড়ব অপস ফার্মা এবং গাইনি ফার্মা। এটা হচ্ছে আমাদের অপসের দত্ত এবং গাইনি দত্ত থেকে আমরা ঠিক কতটুকু পড়ব। ফার্মাকোলজি অনেক ভাগ, যেটা আমরা রেসিডেন্সিতে পড়ি, ডিপ্লোমাতে পড়ি, কিন্তু এখানে খুবই লিমিটেড, যেটা আমার ম্যাক্সিমাম আসবে অপস ফার্মা এবং গাইনি ফার্মা থেকে। এবং বেসিক ফার্মাকোলজিটা আমরা জাস্ট ক্লাসিফিকেশনটা পড়লে আমাদের মোটামুটি কভার হয়ে যাবে। অ্যান্ডোক্রাইন, 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 ঠিক আছে। অ্যান্ডোক্রাইন থেকে দেখেন একদম খুব ইম্পর্টেন্ট, অ্যান্ডোক্রাইন থেকে 5টা কোশ্চেন আসবে, আপনারা সবচেয়ে বেশি সময় দেবেন অ্যান্ডোক্রাইন। অ্যান্ডোক্রাইনও হচ্ছে একটু গুছিয়ে ভালো করে পড়তে হবে। দেখেন যে প্রথম থেকে যদি হাইপোথ্যালামাস, তারপর পিটিউটারি, তারপর পিনিয়াল গ্ল্যান্ড এবং গোনাড। গোনাডটা যেখানে আপনি অ্যামব্রায়োলজিতে অনেক কিছু পড়ে ফেলবেন, ঠিক আছে। রেগুলেশন অফ মেনস্ট্রুয়াল সাইকেল, অ্যাড্রেনাল গ্ল্যান্ড, থাইরয়েড গ্ল্যান্ড, প্যানক্রিয়াস, এই মানে প্রত্যেকটা টপিক থেকে কিছু ইম্পর্টেন্ট জিনিস পড়লেই কিন্তু আপনার অ্যান্ডোক্রাইন পড়া শেষ। সাথে আমরা কি পড়বো, প্রেগনেন্সিতে কি অ্যান্ডোক্রাইন সিস্টেমের চেঞ্জ হয় সেটা পড়বো। অ্যান্ডোক্রাইনোলজি পড়ার সময় আমি আপনাদের কিছু বেসিক, যেমন অ্যান্ডোক্রাইন, আমি বেসিক অ্যান্ডোক্রাইন সবসময় বলি, এই তথ্যটা আপনারা যারা লাইভে আছেন আপনাদের খুব ভালো লাগবে, যেটা আমি নিজে আবিষ্কার করেছি এবং সত্যি এটার মধ্যে অনেকগুলো কোশ্চেন অ্যান্সার করা যায়। অ্যান্ডোক্রাইন, অ্যান্ডোক্রাইন মনে রাখবেন যে এই পৃথিবীতে যত হরমোন আছে সবাই কি করে, ব্লাড গ্লুকোজ বাড়ায়। এই পৃথিবীতে যত হরমোন আছে সবাই ব্লাড গ্লুকোজ বাড়ায়, একমাত্র ইনসুলিন ব্লাড গ্লুকোজ লেভেল কমায়। খুব মজার একটা জিনিস, এই জিনিসটা আমি নিজে অ্যাপ্লাই করে দেখেছি, এর মাধ্যমে অনেক কোশ্চেন অ্যান্সার দেওয়া যায়, ঠিক আছে। তাহলে এই পৃথিবীতে যত হরমোন আছে সবাই ব্লাড গ্লুকোজ লেভেল বাড়ায়, ইনসুলিন ব্লাড গ্লুকোজ লেভেল কমায়। ইনসুলিন খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ হ্যাঁ, সিলেবাস বইয়ের ছবি আমি দিয়ে দিব আপু। আচ্ছা, তাহলে এই পৃথিবীতে যত হরমোন আছে সবাই ব্লাড গ্লুকোজ লেভেল বাড়াচ্ছে, ইনসুলিন ব্লাড গ্লুকোজ লেভেল কমাচ্ছে। ইনসুলিনের একদম নারী নক্ষত্র আপনারা সব পড়বেন, অ্যামাইনো অ্যাসিড কত অ্যামাইনো অ্যাসিড, আলফা, এ চেন এবং বি চেন, যতটুকু আছে ফাংশন কি সব কিছু খুব ভালো, ইনসুলিন থেকে কোশ্চেন আসে। তাহলে এটা হয়ে গেল। তাহলে এই পৃথিবীতে যত হরমোন আছে সবাই কি করে, ফ্যাটকে ভাঙে, লাইপোলাইসিস করে, ঠিক আছে। ফ্যাট, এই পৃথিবীতে যত হরমোন আছে সবাই কি করে, লাইপোলাইসিস করে, শুধুমাত্র ইনসুলিন লাইপোজেনেসিস করে। এই 3টা কথা যদি মনে রাখতে পারেন আপনার অ্যান্ডোক্রাইন অর্ধেক পড়া শেষ। তাহলে এই পৃথিবীতে যত হরমোন আছে সবাই ব্লাড গ্লুকোজ লেভেল বাড়ায়, একমাত্র ইনসুলিন ব্লাড গ্লুকোজ লেভেল কমায়। এই পৃথিবীতে যত হরমোন আছে সবাই কি করে, ফ্যাটকে ভাঙে, লাইপোলাইসিস করে, একমাত্র ইনসুলিন লাইপোজেনেসিস করে। কথা শেষ। আমাদের যে নিউট্রিশন মানে হচ্ছে কার্বোহাইড্রেট, ফ্যাট এবং প্রোটিন, তাই না। তাহলে আমার কার্বোহাইড্রেটও পড়া শেষ, ফ্যাটও পড়া শেষ, আমার বাকি থাকে প্রোটিন। প্রোটিনের উপর হরমোনের প্রভাব কী, এই পৃথিবীতে যত হরমোন আছে সবাই কি করে, প্রোটিন সিনথেসিস করে, অ্যানাবলিক ফাংশন, ইনসুলিনও অ্যানাবলিক ফাংশন করে, প্রোটিন সিনথেসিস করে। একমাত্র টিজিসিসি, যাদেরকে আমি ক্যাটাবলিক হরমোন বলি, টিজিসিসি, তারা কি করে, ফ্যাট প্রোটিনকে ভাঙে, ক্যাটাবলিক ফাংশন, প্রোটিন ডিগ্রেডেড করে। টিজিসিসি, টিতে কি থাইরয়েড, জিতে কি গ্লুকাগন, সিতে কি কর্টিসল, সিতে কি ক্যালসিটোনিন। থাইরয়েড, গ্লুকাগন, কর্টিসল, ক্যালসিটোনিন, ঠিক আছে। এই 4টা হরমোন হচ্ছে ক্যাটাবলিক হরমোন, এই 4টা হরমোন হচ্ছে প্রোটিনকে ভাঙে। আর পৃথিবীতে যত হরমোন আছে সব হচ্ছে অ্যানাবলিক হরমোন, যারা প্রোটিন সিনথেসিস করে। এটা হচ্ছে অ্যান্ডোক্রাইনের জিস্ট, এটা আপনারা দেখবেন মিলিয়ে। তারপরে
তাহলে অ্যান্ডোক্রাইনটা খুব ভালো করে পড়বেন। অ্যান্ডোক্রাইন হচ্ছে আমরা ইনসুলিন পড়বো, আমরা গ্রোথ হরমোন পড়বো, প্রোল্যাকটিন পড়বো, অক্সিটোসিন পড়বো, ভ্যাসোপ্রেসিন পড়বো, প্যারাথরমোন পড়বো, থাইরয়েড হরমোন পড়বো। খুব ইম্পর্ট্যান্ট, প্রত্যেকটা হরমোনের ডিটেলস এবং হ্যান্ড নোট তৈরি করে ফেলবেন, প্রত্যেকটা হরমোনের ডিটেলস আপনারা পড়বেন। ঠিক আছে, মোটামুটি পেপার 2 সিলেবাস নিয়ে কথা বলা শেষ। এখন আসি আমরা পেপার 3। পেপার 3তে কী কী টপিক থাকে? প্যাথোলজি, মাইক্রোবায়োলজি এবং ইমিউনোলজি, 3টা টপিক থাকে। এই 3টা টপিকের মধ্যে সবচেয়ে বেশি আসে প্যাথোলজি থেকে, দেন মাইক্রোবায়োলজি থেকে 10টা কোশ্চেন এবং ইমিউনোলজি থেকে 5টা কোশ্চেন। ইমিউনোলজি থেকে বেসিক ইমিউনোলজি যে 5টা কোশ্চেন আছে আমরা ক্লাসে আপনাদের লং বেচে ঠিক একটা হ্যান্ড নোটই আপনাদেরকে দিয়ে দিব। আপনারা ডিটেলস ইমিউনোলজি ক্লাস করবেন, কিন্তু একদম গাইনি রিলেটেড, অপস রিলেটেড যতটুকু ইমিউনোলজি অল্প, একদম অল্প, এটা মনে হয় আপনারা 10-15 মিনিট রিভিশন দিলে আপনি ইমিউনোলজি 5 নম্বরের কোশ্চেন আপনারা পেয়ে যাবেন। যেমন হাইপার সেন্সিটিভ থেকে প্রতিবার কোশ্চেন আসে, এমএসসি থেকে কোশ্চেন আসে, কমপ্লিমেন্ট থেকে কোশ্চেন আসে, মানে এগুলো জাস্ট হচ্ছে বেসিকটা পড়ে ফেললে কিন্তু আপনি ইমিউনোলজি 5 নম্বরের কোশ্চেন কভার করা শেষ। তাহলে পরীক্ষার আগের রাতে আপনি যদি 10 মিনিট ইমিউনোলজি দেখেন, ইমিউনোলজি থেকে 5টা কোশ্চেন আপনি কারেকশন হয়ে যাবে, যেটা আমরা হ্যান্ড নোট থেকে দেখব। তারপরে আসি মাইক্রোবায়োলজি। মাইক্রোবায়োলজি গাইনি দত্ত থেকে এবং অবস দত্ত থেকে আমরা একদম সিলেক্টিভ কয়েকটা চ্যাপ্টার আছে, এগুলো যদি আমরা একটু কভার করি তাহলে কিন্তু মাইক্রোবায়োলজির 10টা কোশ্চেন আপনি ইজিলি অ্যান্সার করতে পারবেন। মাইক্রোবায়োলজি, ঠিক আছে, মাইক্রোবায়োলজিতে আমরা প্রথমে বেসিক মাইক্রোবায়োলজিটা পড়বো, ব্যাকটেরিওলজি ক্লাসিফিকেশন, ভায়োলজি ক্লাস মানে ব্যাকটেরিয়া ক্লাসিফিকেশন, ভাইরাসের ক্লাসিফিকেশন, প্যারাসাইটিক ক্লাসিফিকেশন এবং ফাঙ্গাসের ক্লাসিফিকেশনটা ভালো করে পড়বো। পড়ার পর আমরা গাইনি রিলেটেড মাইক্রোবায়োলজি পড়বো এবং অপস রিলেটেড মাইক্রোবায়োলজি পড়বো। আমাদের এত ভাস্ট রেসিডেন্সি ডিপ্লোমার জন্য এত ভাস্ট আমার মাইক্রোবায়োলজি লাগবে না। আমার দত্ত বইয়ে কতটুকু মাইক্রোবায়োলজি আছে এবং অপসের বইয়ে কতটুকু মাইক্রোবায়োলজি আছে, ঠিক অতটুকু পড়লে আমরা মাইক্রোবায়োলজি পড়া শেষ। মাইক্রোবায়োলজির একটা হচ্ছে ইসে আছে, কনসাইজ ফর্ম আছে আমার কাছে মাইক্রোবায়োলজি। সেটা কি দেখেন, আমাদের কি মাইক্রোবায়োলজি কনসাইজ ফর্মটা কি অ্যান্ডোক্রাইনের মতো। এটা যদি কেউ মাথায় রাখেন তাহলে আপনাদের মোটামুটি অর্ধেক মাইক্রোবায়োলজি পড়া শেষ। দেখেন, আমাদের কাছে একটা পেশেন্ট যদি পার ভ্যাজাইনাল ডিসচার্জ নিয়ে আসে, আমাদের ফার্স্ট কোশ্চেন হবে ইচিং আছে কি নাই, ইচিং আছে কি নাই। যদি ইচিং থাকে তাহলে তার কজ হবে ক্যান্ডিডা, মানে টিসি, টি এবং সি, ক্যান্ডিডা এবং ট্রাইকোমোনাস ক্যান্ডিডা। যদি কোনো ইচিং না থাকে তাহলে তার কজ হবে জিসিএম। তার কজ কি হবে? জিসিএম, গনোরিয়া, ক্লাইমেডিয়া। যারা আমার ক্লাস করেছেন জানেন এই ইনফরমেশনগুলো। তাহলে পারভাইজানাল ডিসচার্জ নিয়ে আসছে, ইচিং আছে কি নাই, ট্রাইকোমোনাস ক্যান্ডিডা। পারভাইজানাল ডিসচার্জ নিয়ে আসছে, কোনো ইচিং নাই, কজ কি? জিসিএম এবং হচ্ছে টিভি। টিতে টিউবারক্লোসিস, বিতে ব্যাকটেরিয়াল ভ্যাজাইনোসিস, জিসিএম টিভি। এখন এই জিসিএম কি? জিসিএম জিতে গনোরিয়া, সিতে ক্লাইমেডিয়া, এমএ মাইকোপ্লাজমা। গনোরিয়া, ক্লাইমেডিয়া, মাইকোপ্লাজমা। পিআইডি কি দিয়ে হয়? জিসিএম দিয়ে। পিআইডি কি দিয়ে হচ্ছে? জিসিএম দিয়ে। আমার বার্থুলিন গ্ল্যান্ড ইনফেকশন কি দিয়ে হচ্ছে? জিসিএম দিয়ে, বার্থুলিনাইটিস। কোনিক সার্ভিসাইটিস কি দিয়ে হচ্ছে? জিসিএম দিয়ে। তাহলে দেখেন, এই তথ্যটা যদি আপনার জানা থাকে, মোটামুটি আপনার অর্ধেক মাইক্রোবায়োলজি পড়া শেষ। তারপর আমরা ডিটেলস পড়বো, আমরা বলে দিব ক্লাসে, প্রত্যেকটা একটু ডিটেলস লাগবে। অ্যাক্টোপিক প্রেগনেন্সি কী দিয়ে হয়? জিসিএম দিয়ে, মেইনলি ক্লাইমেডাল ইনফেকশন দিয়ে। ঠিক আছে, আবারও বলছি, পারভাইজানাল ডিসচার্জ আছে, কোনো ইচিং নাই, কী দিয়ে হচ্ছে? জিসিএম এবং টিভি। জিসিএম হচ্ছে জিতে গনোরিয়া, সিতে ক্লাইমেডিয়া, এমএ মাইকোপ্লাজমা। আর টিতে জেনিটাল টিউবারক্লোসিস, বিতে ব্যাকটেরিয়াল ভ্যাজাইনোসিস। খুব ইম্পর্ট্যান্ট। পিআইডি কী দিয়ে হচ্ছে? জিসিএম দিয়ে হচ্ছে। বার্থুলিনাইটিস বা বার্থুলিন গ্ল্যান্ড ইনফেকশন, এবার কিন্তু আসছে বার্থুলিন গ্ল্যান্ড ইনফেকশন কী দিয়ে হচ্ছে? জিসিএম দিয়ে হচ্ছে। মেনলি গনোকক্কাস বার্থুলিনাইটিস করে। অ্যাক্টোপিক প্রেগনেন্সি কী দিয়ে হচ্ছে? জিসিএম দিয়ে হচ্ছে। মেনলি ক্লাইমেডিয়া অ্যাক্টোপিক প্রেগনেন্সি করে। কোনিক সার্ভিসাইটিস কী দিয়ে হচ্ছে? জিসিএম দিয়ে হচ্ছে। তো একটা ছকে এভাবে পড়তে ইজি করে ফেলতে হবে পড়াশোনাটাকে, ঠিক আছে। এবং পেপার 3-র জন্য আপনাদের আমাদের সিনাস মেডিকেল একাডেমির পক্ষ থেকে 3 জন মেন্টর আছে, পেপার 1, পেপার 2, পেপার 3। আমি পেপার 3-র আপনাদের
যতটুকু বলবো ঠিক ততটুকু পড়লে পেপার থ্রিতে আশা করি পাস হয়ে যাবে। এবং আপনাদের খুব এই যে 10-15 দিনের মধ্যে আমরা একটা এসবিএ বুক পাবলিশ করতেছি ইনশাল্লাহ, প্রিভিয়াস এসবিএ নিয়ে। ছোট্ট একটা চটির মতো, যেটা আপনার পরীক্ষার আগের রাতে দেখে যাবেন, আগের 2-3 দিন আগে দেখে যাবেন। পরীক্ষার আগের রাতে অবশ্যই আপনার হ্যান্ড নোটটাই দেখবেন, এবং আপনার প্রতিদিন অল্প অল্প করে যে টপিকস পড়াশোনা করেছেন ওই টপিক্সের প্রিভিয়াস এসবিগুলো সলভ করবেন। তাহলে কিন্তু এসবিএটা আপনাদের সুন্দর মতো প্রিপারেশন হয়ে যাবে। কারণ আমরা মোটা বই পাবলিশ করি না, আমরা খুব চিকন একটা বই পাবলিশ করেছি, সেটার সাথে অল্প অল্প করে এক্সপ্লানেশন দেওয়া থাকবে, যেটা আপনার পরীক্ষা হলে খুব কাজে লাগবে। তারপরে আসি আমরা প্যাথোলজির মধ্যে জেনারেল প্যাথোলজি, জেনারেল নিওপ্লাসিয়া এবং গাইনোকোলজিক্যাল নিওপ্লাসিয়া খুব ইম্পর্টেন্ট। এবার যারা পরীক্ষা দিয়েছেন প্রিভিয়াস পুরো জানেন, গাইনি নিওপ্লাসিয়া যে কয়েকটা কোশ্চেন আসছে আমার পুরো হ্যান্ড নোট থেকে আসছে, যেটা আমি আপনাদের বারবার পরীক্ষায় বলেছি, মক টেস্টে ছিল। তো নিওপ্লাসিয়া মোটামুটি আমার ইনফরমেশনগুলো যদি ফলো করে নিওপ্লাসিয়া কভার হয়ে যায়, এবং বেসিক নিওপ্লাসিয়া থেকে তেমন ডিটেলস আসে না, জাস্ট বেসিকের কথাবার্তা, ফিচার্স অফ নিওপ্লাসিয়া, বিনাইন মেলিগন্যান্ট টিউমারের পার্থক্য, প্যারানিওপ্লাস্টিক সিনড্রোম, হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার টিউমার মার্কার, এই ইনফরমেশনগুলো বেসিক নিওপ্লাসিয়া পড়লে নিওপ্লাসিয়া কভার হয়ে যাবে। প্যাথোলজির টপিকগুলো আমি এসবিএ বুকে আপনাদের এসবিএতে অ্যাড করেছি। এই জেনারেল প্যাথোলজি থেকে ঠিক আমার এসবিএ বুকে যেই টপিকগুলো দেয়া আছে ঠিক অতটুকু পড়লে কভার হয়ে যাবে, কারণ আমি লাস্ট 10 ইয়ারের সবগুলো টপিক অ্যানালাইসিস করে এবং প্রিভিয়াস এসবিএ থেকে আমি এখানে জেনারেল প্যাথোলজিটা অ্যাড করেছি। অনেক ডিটেল জেনারেল প্যাথোলজি, রবিন্স প্যাথোলজি, এই প্যাথোলজি সেই প্যাথোলজি লাগবে না। যারা রবিন্স পড়া আছে অবশ্যই ওই টপিকগুলো রবিন্স থেকে দেখতে পারেন অথবা শীট থেকে দেখতে পারেন, ঠিক আছে? তো এই হচ্ছে আমার সিলেবাস, বিসিপিএসসি সিলেবাস। তাহলে আমাদের এখন তো 25টা এমসিকিউ থাকবে, 25টা এসবিএ থাকবে, তাহলে আমাদের পড়াশোনাটা অবশ্যই আরও গুছানো হতে হবে এবং হচ্ছে বুঝে পড়তে হবে। তারপরে আমরা চলে যাই হচ্ছে, হ্যাঁ, এসবিএ বুক পেয়ে যাবেন 10 দিনের মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন। এবং যাদের প্রিপারেশন হয়ে গেছে তারা জাস্ট বইটা উল্টাবেন, আর যারা হচ্ছে নতুন তারা টপিক পড়া শেষ করে করে ওই এসবিএটা সলভ করবেন, সাথে এক্সপ্লানেশন পড়বেন, এবং এক্সপ্লানেশনগুলো আপনার হ্যান্ড নোট খাতায়ও তুলে ফেলবেন, যেটা পরীক্ষার আগে রাতে আপনার এসবিএ বই খোলার সময় নেই, আপনার হ্যান্ড নোটটা দেখে যাবেন। ফার্স্ট পেপার পরীক্ষায় অনেক ঠিক আছে, অল্প অল্প প্রতিদিন বুকটা দেখবেন, জাস্ট যে টপিকগুলো আপনি প্রতিদিন পড়বেন সেই টপিকগুলো সবগুলো একসাথে পড়তে গেলে কিন্তু মনে থাকবে না। তারপরে আমাদের আজকের টপিক হলো জন্ডিস প্রেগনেন্সি। এটা সম্বন্ধে অনেকেরই ক্লিয়ার কনসেপশন নাই, যেটা থেকে বারবার পরীক্ষার কোশ্চেন আসছে, এবারও আসছে, যে সিঙ্গেল বেস্ট ছিল। তো এইটা আমরা পড়বো, জন্ডিস ইন প্রেগনেন্সি। এই হচ্ছে আমার জন্ডিস ইন প্রেগনেন্সি। বেশি কথা বলবো না, জাস্ট অফসেট দত্ত থেকে যেই তথ্যগুলো আপনাদেরকে পড়তে হবে সেই তথ্যগুলো বলবো, যার প্রিভিয়াস এমসিকিউ এসবিএর এই ইনফরমেশনগুলো আপনাদের যদি জানা থাকে তাহলে কিন্তু পড়া হয়ে যাবে। জন্ডিস ইন প্রেগনেন্সি চ্যাপ্টার 20 পেজ নাম্বার 335-এ আছে, যে প্রথমে আমরা ক্লাসিফিকেশনটা পড়ে ফেলবো। ক্লাসিফিকেশনটা পড়ার জন্য দেখেন কত বড় ক্লাসিফিকেশন দেয়, এত বড় ক্লাসিফিকেশন পড়লে কি আমাদের মনে থাকবে? থাকবে না। তো আমরা হ্যান্ড নোটটা কীভাবে তৈরি করে ফেলবো? আমার স্যাম্পলটা আপনারা দেখেন, আমরা এভাবে একটা টপিক লিখব, যেটা হচ্ছে ইউজুয়ালি পেপার 3-তে আসে, জন্ডিস ইন প্রেগনেন্সি মেডিকেল ডিসঅর্ডার। প্রথমে আমরা পড়বো, নিজে তৈরি করবেন সব কিছু রিলেটেড টু প্রেগনেন্সি। 3টা কথা: অবস্টেট্রিক কোলেস্টেসিস, হেল্প সিন্ড্রোম, অ্যাকুট ফ্যাটি লিভার ইন প্রেগনেন্সি। আনরিলেটেড হ্যাপাটাইটিস আফটার জন্ডিস, যেটা আগে থেকে ছিল, ক্রনিক হ্যাপাটাইটিস এবং লিভার সিরোসিস এবং টিউমার, যেগুলো আগে থেকে ছিল। তাহলে দেখেন এত বড় ক্লাসিফিকেশনটাকে আমরা কিভাবে কনসাইজ ফর্মে নিয়ে আসলাম। এভাবে কনসাইজ ফর্ম করে করে আপনাদের পড়াশোনা করতে হবে, ঠিক আছে? তাহলে প্রথমে আমরা ক্লাসিফিকেশনটা পড়ে ফেললাম। ক্লাসিফিকেশনটা পড়া আমরা প্রত্যেকটা ডিটেলস পড়বো, কিন্তু সব কিছু কি পড়বো না। আমরা কি পড়বো? সবচেয়ে কমন জন্ডিস ইন প্রেগনেন্সি কোনটা? ভাইরাল হ্যাপাটাইটিস, যেগুলো বইয়ে দেওয়া আছে, বইটা আপনারা পরে দেখে নেবেন। তাহলে এই ক্লাসিফিকেশন থেকে আমরা কিভাবে পড়বো? সবচেয়ে কমন কোনটা প্রেগনেন্সিতে হয়, সেটা হচ্ছে ভাইরাল হ্যাপাটাইটিস। সেকেন্ড কমন কোনটা? সেকেন্ড কমন হচ্ছে অবস্টেট্রিক কোলেস্টেসিস।
তাহলে একটা কোশ্চেন চলে গেল, প্রেগনেন্সিতে সবচেয়ে কমন জন্ডিস কোনটা? ভাইরাল হেপাটাইটিস। সেকেন্ড কমন কোনটা? অবস্টেটিক কোলেস্টেসিস। একটা অ্যাসবে কিন্তু চলে গেল। এখন আমরা অবস্টেটিক কোলেস্টেসিস সম্বন্ধে ডিটেলস পড়বো। আমি যা বলবো অবসেট দত্তে সবগুলো কথা লেখা আছে, আপনারা হ্যান্ডনোট তৈরি করে ফেলবেন। অবস্টেটিক কোলেস্টেসিস, তাহলে প্রেগনেন্সিতে অবস্টেটিক কোলেস্টেসিস হচ্ছে, কোলেস্টেসিস মানে হচ্ছে বাইলটা স্টেসিস হচ্ছে। কেন হচ্ছে? ডিউটি ইস্ট্রোজেন। বাইলটা স্টেসিস হচ্ছে ডিউটি ইস্ট্রোজেন। তাহলে সবাই অনেক মানে প্রেগনেন্সি হলে যে অবস্টেটিক কোলেস্টেসিস হবে তা না, ইস্ট্রোজেন থাকলে যে বাইলিস্টেসিস হবে তা না। কাদের হচ্ছে? যাদের জেনেটিক একটা ডিঅ্যারেঞ্জমেন্ট থাকে তাদের ক্ষেত্রে বাইলটা স্টেসিস হয়। তাহলে প্রথম কজ অবস্টেটিক কোলেস্টেসিসের প্রথম কজ হচ্ছে ডিউ টু অ্যাক্সেস সার্কুলেটিং ইস্ট্রোজেন। ইস্ট্রোজেনের কারণে বাইলটা স্টেসিস হচ্ছে। সাথে আমার প্রেগনেন্সিতে প্রোজেস্টেরন আসে। সেই প্রোজেস্টেরনটা কি? অ্যাটোনিসিটি অফ দ্য গল ব্লাডার, যেটা বাইল ড্রেনেজ হেল্প করে, গল ব্লাডার কন্ট্রাকশন করে, সেটা অ্যাটোনিসিটি থাকে। অ্যাটোনিসিটি অফ গল ব্লাডার। তাহলে এই অ্যাটোনিসিটি অফ দ্য গল ব্লাডার কে করতেছে? প্রোজেস্টেরন করতেছে। এই দুইটা মিলে কি হচ্ছে? বাইলটা স্টেসিস হচ্ছে। স্টেসিস হয়ে কি করছে? অবস্টেটিক কোলেস্টেসিস তৈরি করতেছে। এটা তাইলে কখন দেখা যায়? ইউজুয়ালি লাস্ট ট্রাইমেস্টারে দেখা যায়। তাহলে প্রত্যেকটা কথা লাগবে কখন পাচ্ছি আমরা? লাস্ট ট্রাইমেস্টারের দিকে পাচ্ছি। এইসব ক্ষেত্রে প্রেগনেন্সিতে কি হয়? বাইলিস্টেসিসের কারণে প্রথম কমপ্লেন হচ্ছে তার অনেক জেনারেলাইজড পুরাইটাস থাকে। জেনারেলাইজড পুরাইটাস থাকে, ইচিং, স্পেশালি পাম অ্যান্ড সোল। দেন কি? স্লাইড জন্ডিস থাকবে, আর একটু অ্যানোরেক্সিয়া, একটু নয়সিয়া, ভমিটিং এসব থাকবে। তাহলে মেইন কমপ্লেন হচ্ছে তার জেনারেলাইজড পুরাইটাস, স্পেশালি পাম অ্যান্ড সোলে থাকবে। তারপরে তার স্লাইড জন্ডিস থাকবে, সাথে লিভারের যে কোনো ডিজিজ হলে অ্যানোরেক্সিয়া, নয়সিয়া, ভমিটিং থাকে। ঠিক আছে, তাহলে এটা ইউজুয়ালি আমরা লাস্ট সেমিস্টারে পাচ্ছি। এই ফিচার নিয়ে রোগী আমাদের কাছে প্রেজেন্ট করতেছে। তাহলে এইটা হলে সমস্যাটা কি? আমরা রোগীকে কী ট্রিটমেন্ট দিব? ইচিংয়ের জন্য অ্যান্টি ইচিং, এবং তার বাইল স্টেসিসের জন্য আমরা কি করব? বাইলটাকে অ্যাক্সক্রিশন বাড়াবো 800 ডিঅক্সিকলিক অ্যাসিড দিয়ে। বাইলটাকে অ্যাক্সক্রিশন বাড়াবো 800 ডিঅক্সিকলিক অ্যাসিড। তাহলে 800 ডিঅক্সিকলিক অ্যাসিড কি অবস্টেটিক কোলেস্টেসিসের ট্রিটমেন্ট? নো, ট্রিটমেন্ট না, এটা আমার সিমটোমেটিক রিলিফ। ঠিক আছে, এটা দিলে যে রোগী ভালো হয়ে যাবে তা না, এটা হচ্ছে সিমটোমেটিক রিলিফ। ঠিক আছে, ইচিংয়ের জন্য অ্যান্টি ইচিং দিচ্ছে বা অ্যান্টি হিস্টামিন দিচ্ছে। বাইলটা স্টেসিসের কারণে 800 ডিঅক্সিকলিক কেন অ্যাসিড দিচ্ছি? কেন? বাইল অ্যাক্সক্রিশনের জন্য। আর আমরা সাথে লিভার ফাংশন টেস্ট করব। যেখানেই বাইল স্টেসিস থাকবে তার এএলপি লেভেল আমরা সবাই জানি। অবস্টেটিক জন্ডিসে বা বাইল স্টেসিস হলে আমার এএলপি, অ্যালকালাইন ফসফেটেস লেভেল অনেক বেড়ে যাবে। লিভার ফাংশন টেস্টগুলোর মধ্যে এই লেভেলটা বেশি বাড়বে। তাহলে আমাদের টেনশনটা কোথায়? এই অবস্টেটিক কোলেস্টেসিস মায়েরা দেখা যায় আগে প্রিটার্ম লেবার হয়ে যায়, আনএক্সপ্লেইন আইওডি হয়ে যায়, কোনো কারণ ছাড়া বাচ্চাটা হঠাৎ করে পেটের ভিতরে মারা যায়। তো এটা তো আমাদের কাম্য না, এটা আমরা হতে দিব না। কি করব তাহলে? ট্রিটমেন্টটা আমরা মাকে হচ্ছে কাউন্সেলিং করে রাখবো এবং তাকে সিমটোমেটিক রিলিফ দেবো। সাথে আমরা 37 কমপ্লিটেড উইকের মধ্যে তার ডেলিভারি লেবারটা টার্মিনেশন করব। এটাই ইম্পর্টেন্ট কথা, 37 উইক্সে লিভারটা টার্মিনেশন করব। কারণ কেন? লাস্ট সেমিস্টারের দিকে আনএক্সপ্লেইন আইওডি হয়ে যায়। প্রত্যেকটা কথাই ওখানে বইয়ে দেওয়া আছে। এবং যেহেতু লিভার ইনভলভমেন্ট আছে সেহেতু এইসব মায়েদের পিপিএইচ হতে পারে। তাই প্রোফাইলেকটিক্যালি আমরা ভিটামিন কে দিতে পারি এবং নিউনেটকেও আমরা ভিটামিন কে দিব। অবস্টেটিক কোলেস্টেসিস সম্বন্ধে এই কথাগুলো আপনারা হ্যান্ড নোট তৈরি করে ফেলবেন, যেটা পরীক্ষার আগে রাতে দেখে যাবেন। তারপরে সবচেয়ে কমন জন্ডিস হচ্ছে প্রেগনেন্সিতে ভাইরাল হেপাটাইটিস। ভাইরাল হেপাটাইটিস থেকে 3-4টা কথা বললে আমাদের ভাইরাল হেপাটাইটিস পড়া শেষ। সেটা কি? ভাইরাল হেপাটাইটিস হচ্ছে আমাদের মেইনলি হেপাটাইটিস এ অ্যান্ড ই। কোন রুটে হচ্ছে? ফিকো ওরাল রুটে। সব আমরা জানি। হেপাটাইটিস বি অ্যান্ড সি। বিটা হচ্ছে এসটিডি এবং ব্লাড ট্রান্সফিউশন, সিটা হচ্ছে ইউজুয়ালি ব্লাড ট্রান্সফিউশনের মাধ্যমে হচ্ছে। এখন এ হলে কোনো সমস্যা নেই, নর্মাল সিমটোমেটিক ট্রিটমেন্ট দেবা এবং হচ্ছে ওয়েট ফর স্পন্টেনিয়াস অনসেট অফ লেবার। কিন্তু ইটা হচ্ছে সমস্যা, এটাকে বলা হয় ফালমিনেন্ট হেপাটাইটিস। হেপাটাইটিস নন প্রেগনেন্ট অবস্থায় ইডি ইনফেকশন হলে একদম অ্যাজ ইউজুয়াল এর মতো কোনো সমস্যা নেই। কিন্তু ইটা যদি প্রেগনেন্সিতে হয় সেটা কি তৈরি করে? ফালমিনেন্ট হেপাটাইটিস। কেন তৈরি করে? এটা কারণ জানা যায় না। এটা কি করে? এই প্রেগনেন্সিতে এই ইনফেকশন হলেই কি হয়? র্যাপিডলি লিভারটা ডিস্ট্রাকশন হয়ে যায়, করে রোগীটা মারা যায়। র্যাপিডলি লিভার ডিস্ট্রাকশন হয়। এর জন্য এই ভাইরাস ধরার সাথে সাথে আমার প্রেগনেন্সিটাকে টার্মিনেট করতে হবে মাকে বাঁচানোর জন্য। তাহলে হেপাটাইটিস ই প্রেগনেন্সিতে হলে কি হবে? ফালমিনেন্ট হেপাটাইটিস হবে। পরীক্ষা আপনাদের এসবি আসবে, এমসিকিউতে আসবে।
কেন এটা ফালমিনেন্ট? কারণ এটা র্যাপিডলি লিভার ডিস্ট্রাকশন করে মা হচ্ছে হ্যাপাটিক এনকেফালোপ্যাথি হয়ে মা মারা যায়। সেটা আমাদের কাম্য না। তাহলে আমাদের ট্রিটমেন্টকে প্রেগনেন্সি টার্মিনেশন করে পেশেন্টকে আইসিইউতে পাঠিয়ে দেবো। শেষ হ্যাপাটাইটিস ই। তারপরে আসেন বি। বিটায় হচ্ছে আমাদের একদম বইয়ে যা দেয়া আছে খুব সুন্দর করে পড়বেন এবং এটার মার্কারগুলো পড়বেন, ঠিক আছে? হাই ইনফেক্টিভিটি, লো ইনফেক্টিভিটি, এটা খুব ভালো করে পড়তে হবে। এবং এই HBsAg যদি পজিটিভ মা থাকে তাকে ভ্যাকসিনেশন বাচ্চাকে দিতে হবে অবশ্যই 12 ঘন্টার মধ্যে। কয়টা ডোজ দেবো? 3টা ডোজ, 0, 1, 6 মান্থ। এই কথাগুলো ইম্পর্টেন্ট হ্যাপাটাইটিস বি এর ক্ষেত্রে। তারপর আসেন হ্যাপাটাইটিস সি এর ক্ষেত্রে জাস্ট কোন রুটে ট্রান্সমিশনটা হচ্ছে ব্লাড বর্ন ট্রান্সমিশন, মেনলি পোস্ট ট্রান্সমিশন আর কি। মেনলি এতটুকু জানলে আমার হ্যাপাটাইটিস পড়া শেষ। তাহলে আমার কি হলো, মোটামুটি জন্ডিস ইন প্রেগনেন্সি পড়া শেষ। এর মধ্যে বাকি থাকলো কি হেলথ সিনড্রোম, একুট ফ্যাটি লিভার ইন প্রেগনেন্সি। একুট ফ্যাটি লিভার ইন প্রেগনেন্সি কেন হচ্ছে? প্রেগনেন্সিতে ফ্যাটি লিভার হয়ে যাচ্ছে, এটাও হচ্ছে ইউজুয়ালি হয় হচ্ছে জেনেটিক কারণে প্রেগনেন্সিতে একুট ফ্যাটি লিভার হয়। হেলথ সিনড্রোম কাদের হচ্ছে? হেলথ সিনড্রোম হচ্ছে আমার যাদের প্রি অ্যাক্লামশিয়া থাকে, যখন সিভিয়ার ফর্মে চলে যায় তখন হেলথ সিনড্রোম হতে পারে। হেলথ সিনড্রোম থেকে কোশ্চেন আসে, হেমোলাইসিস, এলিভেটেড লিভার এনজাইম, লো প্লাটিলেট কাউন্ট। আচ্ছা, তাহলে হেলথ সিনড্রোমটা কেন হচ্ছে? প্রি অ্যাক্লামশিয়াতে কী হয়, আমার ভ্যাসো কনস্ট্রিকশন হয়, অ্যান্ডোথেলিয়াল ইঞ্জুরি হয়। যেখানে ইঞ্জুরি সেখানে কোয়াগুলেশন ফ্যাক্টর ক্যাসকেড অ্যাক্টিভেটেড হয়ে লো প্লাটিলেট কাউন্ট হচ্ছে। এবং যেহেতু অ্যান্ডোথেলিয়াল ইঞ্জুরি হচ্ছে তাহলে কি হচ্ছে আমার হয়ে সবগুলো এক্সট্রা ভ্যাসেশন হচ্ছে। অ্যান্ডোথেলিয়াল ইঞ্জুরি হয়ে প্রি অ্যাক্লামশিয়াতে এই অ্যান্ডোথেলিয়াম ইঞ্জুরি হয়ে সব বাইরে বেরিয়ে আসছে। তাহলে কি হচ্ছে, এক্সট্রা ভাস্কুলার ওভারহাইড্রেশন এবং ইন্টারভাস্কুলার ডিহাইড্রেশন হ্যাঁ হয়ে কি হচ্ছে আমার এই ইডিমা হচ্ছে রোগীর। সাথে আমার কি হচ্ছে, এখানে যে হ্যামোলাইসিস কথাটা লিখলাম, হ্যামোলাইসিসটা তাহলে কেন হচ্ছে? কারণ ভ্যাসো কনস্ট্রিকশন, যখন ভ্যাসেলটা কনস্ট্রিক্ট হয়ে যাবে তখন আরবিসি এটার মধ্যে যাওয়ার সময় হ্যামোলাইসিস হয়ে যাবে, ঠিক আছে? এই কথাগুলো আর কি ইম্পর্ট্যান্ট, হেলথ সিনড্রোম থেকে কোশ্চেন আসে, এই জন্য হেলথ সিনড্রোমটা পড়তে হবে, ঠিক আছে? মোটামুটি আপুরা এভাবেই আমাদের মেডিকেল ডিসঅর্ডারগুলো একদম কনসাইজ ফর্ম, আমি ঠিক যতটুকু কথা বললাম আপনারা হ্যান্ড নোট তৈরি করে এই জন্ডিসের থেকে 2-1 নাম্বার যে কোশ্চেন আসবে, এমসিকিউ আসতে পারে, এটা কালকের মধ্যে কমপ্লিট করে ফেলেন, যেটা আপনার পেপার 3তে ইউজুয়ালি কাজে লাগবে। ওকে আপুরা, তাহলে হচ্ছে ফাইনালি হচ্ছে আপনারা আমাদের সিনাপসের সাথেই থাকুন, চেষ্টা করুন। যারা একেবারেই নতুন তারা তাহলে আমরা হচ্ছে আমি চাচ্ছি আপনারা লং ব্যাচে ভর্তি হবেন অবশ্যই। সেই লং ব্যাচে আপনাদের 20টা বেসিক ক্লাস থাকবে, 15টা হচ্ছে দত্ত বেস ক্লাস থাকবে এবং 12টা SBA ক্লাস এবং হচ্ছে 2টা বায়োস্টেট ক্লাস এবং 2টা BCPS স্টাইলে মক টেস্ট, যেটা থেকে কোশ্চেন কিন্তু হুবহু আসে। আর যারা হচ্ছে একবার পরীক্ষা দিয়েছেন কোনো কারণে হচ্ছে না, তারা অবশ্যই ডিসি দত্ত ব্যাচে ভর্তি হবেন। আমাদের গাইডলাইনগুলো ফলো করেন, বারবার পরীক্ষা দেন, হ্যাঁ, প্রিভিয়াস কোশ্চেনগুলো সলভ করেন এবং আপনারা সবাই SBA বুকটা কালেক্ট করে, আমি যেভাবে বলেছি, যারা এবার পরীক্ষা দিবেন তাদের পড়াশোনার স্টাইল একরকম, যারা নতুন একেবারে জাস্ট টপিকটা শেষ করে প্রিভিয়াস SBAটা সলভ করবেন, ঠিক আছে আপুরা? ভালো থাকেন, সুস্থ থাকেন। আর কেউ কিছু বলার আছে কি না বললে। আর কি কি বই লাগবে ফাইনালি হচ্ছে কি কি বই লাগবে সেটা হচ্ছে, আমরা তো দত্তর কথা বলছি, আমরা জ্যাপকোটের কথাও বলছি, হ্যাঁ, জ্যাপকোটটা আমিও পড়েছি, কিন্তু কি পড়েছি, যেমন আমি যে আপনাদের নিউপ্লাসিয়া পড়াচ্ছি, জ্যাপকোট থেকে যতটুকু অংশ লাগে আমি হ্যান্ড নোট তৈরি করে ফেলেছি, যার কারণে জ্যাপকোটটা আপনাদেরকে দেখানো হয় না। দত্ত তো আমরা বলে দিচ্ছি, তাহলে দত্ত জ্যাপকোট, অ্যানাটমি যতটুকু লাগবে আমাদের মেন্টররা বলে দিবে। আর হচ্ছে তাহলে জ্যাপকোট থেকে আপনি অ্যানাটমিটা দেখতে পারেন, গাইনোকোলজিক্যাল নিউপ্লাসিয়া, তারপর হচ্ছে আপনার অ্যাক্টোপিক এবং মোলার প্রেগনেন্সি, এই 2টা জিনিস। হ্যাঁ ঠিক আছে আপু, ঠিক, থ্যাংক ইউ আপু, রোমান আপু। তাহলে আপনারা এই জিনিসগুলো জ্যাপকোট থেকে যদি সময় থাকে, যারা নতুন একটু দেখবেন, অ্যানাটমি, নিউপ্লাসিয়া, অ্যাক্টোপিক এবং মোলার প্রেগনেন্সি, এগুলো থেকে কোশ্চেন 100% আসে, জ্যাপকোট থেকেও হুবহু উঠিয়ে দেয়।
এই হচ্ছে আমার বুক রিলেটেড, গাইনি বুক রিলেটেড পড়াশোনা। আর বেসিকটা হচ্ছে আপনাদের যে বেসিক ক্লাস হবে, আচ্ছা বলছি আপু, আচ্ছা আমাদের যে বেসিক ক্লাসগুলো হবে সেই বেসিক ক্লাসে আপনাদেরকে শিট দেওয়া হবে এবং ঠিক কতটুকু লাগবে ক্লাসে বলে দেওয়া হবে এবং প্রিভিয়াস আপনারা এমসিকিউ টপিকগুলো সলভ করলে বুঝে যাবেন। দত্ত ব্যাচে কি কি থাকবে? দত্ত ব্যাচে 15টা হচ্ছে দত্ত ব্যাচে ক্লাস থাকবে আপু, দত্ত এবং জ্যাপকট রিলেটেড বুক রিলেটেড ক্লাস থাকবে। ঠিক আছে, আমাদের দেখবেন আমরা হচ্ছে পেপার 1-এর জন্য 5টা ক্লাস, পেপার 2-এর জন্য 5টা ক্লাস, পেপার 3-এর জন্য 5টা ক্লাস, টোটাল 15টা ক্লাসে অ্যারেঞ্জ করেছি। ঠিক আছে, পেপার 1, পেপার 2 এবং পেপার 3। আমাদের কিছু এক্সাম থাকবে, প্রত্যেকটা ক্লাসের পরে ক্লাস টেস্ট থাকবে এবং মক টেস্ট থাকবে 2টা। ঠিক আছে, বায়োস্টেট ক্লাস থাকবে। এসবিএ ক্লাসের ব্যাপারটা আমি শিওর জানি না, হ্যাঁ, দত্ত ব্যাচে কি এসবিএ ক্লাসটা আছে কিনা, লং ব্যাচের সাথে এসবিএ ক্লাস আছে, হ্যাঁ, কিন্তু বায়োস্টেট ক্লাস 2টা ব্যাচেই থাকবে, দত্ত ব্যাচেও থাকবে এবং হচ্ছে লং ব্যাচেও থাকবে। ঠিক আছে আপুরা, তাহলে পড়তে থাকেন, ইনশাল্লাহ লেগে থাকলে সফলতা আসবে। আল্লাহর উপর ভরসা রাখুন এবং আল্লাহকে ডাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।